বাড়িটার সামনে গ্রামের লোকেরা জড়ো হয়ে রয়েছে। দিনের বেলা হলেও গোটা উঠোনের মানুষেরা কেমন যেন আতঙ্কে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে কয়েকজন নিজেদের মধ্যে নিচু স্বরে কথাবার্তা বললেও সবাই যেন কোনো একটা কিছুর জন্য অপেক্ষা করে চলেছে। আমি যখন নিবারণের সঙ্গে সেই বাড়িটার উঠোনের মধ্যে গিয়ে ঢুকলাম, তখন নিবারণ হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গিয়ে বাড়ির দাওয়ার কাছে দাঁড়ালো। আর ঠিক তখনই আমি বাড়ির ঘরের ভেতর থেকে একটা চিৎকার শুনতে পেলাম। আর তার সাথে সাথেই বাড়ির দরজার উপরে কেউ যেন প্রবল শক্তিতে ধাক্কা দিচ্ছে। দেখে মনে হচ্ছে আর একটু মন দিয়ে কাজটা করতে পারলে কাঠের দরজা ভেঙে পড়বে আর সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসবে কেউ। নিবারণের কথায় মোটামুটি খানিকটা আমি বুঝতে পেরেছিলাম আসলে কি হয়ে চলেছে, তাই বাকিটুকু বুঝতে আমার বেশি সময় লাগলো না। আমি এক পায়ে এগিয়ে গেছি ঘরের দাওয়ার উপর ওঠার জন্য। নিবারণ আমার সামনে এসে দাঁড়ালো। বুঝতে পারলাম আমায় এতটা ডেকে আনলেও নিবারণ এবার যেন সামান্য ভয় পাচ্ছে। মুখে কিছু না বললেও তার চোখ দুটো যেন সে কথাই বলে দিচ্ছিল। আমি চোখের ইশারায় তাকে শান্ত থাকতে বললাম। তারপর প্রথমেই আমি দাওয়ার উপরে উঠে দাঁড়িয়ে দেহ বন্ধন করলাম। একটা ব্যাপারে বুঝতে পারছিলাম, চিৎকারটা যেমন হঠাৎ করে আমি শুনতে পেয়েছিলাম তেমন হঠাৎ করেই যেন সেটা বন্ধ হয়ে গেল। মনে হলো ঘরের ভেতর যে রয়েছে সে যেন আমার উপস্থিতি অনুভব করতে পেরেছে। শুভ শক্তি যেমন অশুভ শক্তির উপস্থিতি অনুভব করতে পারে, তেমন অশুভ শক্তিও করতে পারে। এসব ক্ষেত্রে অশুভ শক্তি অনুভব করতে পারে বেশি, কারণ স্থান মাহাত্ম্য হিসেবে অশুভ শক্তির চেয়ে শুভ শক্তির প্রভাব বিস্তার হয় বেশি। অশুভ শক্তির জন্য থাকে নির্দিষ্ট কিছু জায়গা, তাই অশুভ শক্তি যখন তার নিজের জায়গার বাইরে এসে পড়ে তখন সকল বিষয়ে এসে সচেতন হয়ে থাকে। আমারও মনে হচ্ছিল ভেতরে যে রয়েছে সে আমার উপস্থিতি বুঝতে পেরে হঠাৎ করেই যেন শান্ত হয়ে গেছে। তার দিক থেকে আর কোনো শব্দ ভেসে আসছে না। নিবারণের বউ দাওয়ার এক পাশে দাঁড়িয়ে একটা বাঁশে হেলান দিয়ে কেঁদে চলেছিল। আমি সেদিকে তাকালাম না। এখন এসব দেখতে গেলে শুধু শুধু খানিকটা সময় নষ্ট হয়ে যাবে। খুব বেশি দেরি যে করা যাবে না সেটাও বুঝতে পারছিলাম। এর মধ্যে 2 দিন কেটে গেছে। এই বাড়ির উঠোনে পা দেওয়ার সাথে সাথে একটা ব্যাপার আমি অনুভব করতে পেরেছিলাম। তবে এতগুলো মানুষ এখানে রয়েছে তার জন্য ব্যাপারটা খুব ভালোভাবে বোঝা যায়নি। আমি দাওয়ার উপরে গিয়ে সে দরজার গায়ে হাত রাখতে ভেতর থেকে এবার একটা চিৎকার শুনতে পেলাম। যেন কেউ ঘরের ভিতর থেকে চিৎকার করে উঠলো একবার, আর তারপরে যেন স্তব্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা সবাই অবাক হয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম ঘরের ভেতর যে দরজার কাছে দাঁড়িয়েছিল সে ছিটকে গিয়ে পড়ল ঘরের এক কোণে। ঘরের ভেতর থেকে কোনো কিছু পড়ার শব্দ হলো। নিবারণ আমার দিকে গিয়ে আসতে চাইছিল, আমি হাত তুলে তাকে বারণ করলাম। তারপর বন্ধ দরজার গায়ের উপর একটা হাত রেখে গোপন একটা মন্ত্র উচ্চারণ করে দরজায় একটা ধাক্কা দিলাম। সবাইকে অবাক করে দিয়ে দরজাটা খুলে গেল। ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস যেন ছিটকে বাইরে বেরিয়ে এসে আমার গায়ে লাগলো। তবে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম, তাই খুব একটা অবাক হলাম না। ঘরের ভেতরে তাকিয়ে বুঝতে পারলাম ঘরে জানলাগুলো সব বন্ধ হয়ে রয়েছে। ঘরের অন্ধকারের মধ্যে চোখ সয়ে যেতে বুঝতে পারলাম ঘরের এক কোণে একটি মেয়ে মানুষ দেওয়ালে হেলান দিয়ে উবু হয়ে বসে রয়েছে। তার মাথার চুলগুলো নেমে এসেছে হাতের উপরে। ওভাবে বসে থেকে তার গোটা শরীরটা থরথর করে কেঁপে উঠছে। মাঝে মাঝে তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসছে। আমি ঘরের মধ্যে একবার চোখ বুলিয়ে নিলাম। ঘরের মধ্যে চারপাশে সবকিছুই লণ্ডভণ্ড, যেন প্রবল আক্রোশে কেউ ঘরের মধ্যেকার সমস্ত কিছু একটু আগে ছড়িয়ে ফেলেছে। একটা বড় থালা ঘরের এক পাশে পড়েছিল, তার উপর রোদের আলো গিয়ে পড়তে প্রতিফলন হতে লাগলো। আমি কয়েক পা এগিয়ে গিয়ে ঘরের ভেতর ঢুকে ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। বাইরে থেকে আবার সেই গুঞ্জন শুরু হলো। ঘরের ভেতরে ঢুকতেই তার গোঁ গোঁ শব্দটা কিন্তু বেড়েই চলেছে। আমি তার দিকে আরেকটু এগিয়ে যেতে সে আবার চিৎকার করে উঠল। তারপর খ্যান খ্যানে গলায় বলল, চলে যা, চলে যা এখান থেকে, আমার কাছে আসবি না। আমি বুঝতে পারলাম সত্যি এই মেয়ে মানুষের উপর কোনো অশুভ শক্তির নজর পড়েছে, তাই সে এমন করছে। তার মাথাটা কিন্তু তখনও নিচের দিকে নামানো। আমি আরেকটু এগিয়ে গিয়ে ঘরের ঠিক মাঝখানে দাঁড়ালাম। তারপর তার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কে তুই? এখানে এসেছিস কেন? বল। তুই চলে যা, তোকে এখান থেকে চলে যেতে বলেছি, যা বলছি। তুই এই মেয়েটিকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? তুই ওকে ছেড়ে চলে যা। ও কি দোষ করেছে? কি দোষ করেছে? অনেক দোষ করেছে। ওকে আমি এত সহজে ছেড়ে যাব না। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা। তুই যতক্ষণ না এই মেয়েটাকে ছেড়ে যাবি
ততক্ষণ আমি এখান থেকে যাব না। এবার সেই মেয়ে মানুষ মাথা তুলে আমার দিকে তাকালো। তার মাথার চুলগুলো সামনের দিকে খানিকটা এসে পড়েছে। আমি তার চোখের দিকে তাকিয়ে দেখতে পেলাম তার দুটো চোখ কেমন সাদা ঘোলাটে হয়ে এসেছে। তার চোখের মনি উপরের দিকে উঠে গিয়েছে। ব্যাপারটা দেখে বুঝতে পারলাম লক্ষণ খুব একটা ভালো নয়। ওই প্রেত এই মেয়েটিকে বেশ ভালো করেই কবজা করে আনতে পেরেছে। এখন যদি আমার দ্বারা কোনো ভুল হয়ে যায় তাহলে এই মেয়ে মানুষের জীবন সংশয় হতে পারে। তাই আগের চেয়ে শান্ত গলাতেই বললাম, দেখ, আমি চাইলেই কিন্তু তোকে এখান থেকে তাড়িয়ে দিতে পারি, তবে আমি সেটা করতে চাইছি না। নিশ্চয়ই কোনো কারণে তুই এই মেয়েটির উপর ভর করেছিস। আমায় সে কারণ খুলে বল, আমি তো সাহায্য করতে পারবো। মেয়ে মানুষটি ততক্ষণ আমার দিকে ক্রুদ্ধ চোখে তাকিয়েছিল। তার মুখের এক পাশ থেকে লালা বেয়ে নামছে, চোখের কোল বেয়ে নামছে চোখের জল। দুটো চোখ সাদা হয়ে রয়েছে, গোটা মুখ কেমন লালচে হয়ে রয়েছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। সে একভাবে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। আমার দেহ বন্ধন করা রয়েছে, তাছাড়া মধু সুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে আমার উপরে। আমার ক্ষতি করা এত সহজ হবে না। এবার যেন মনে হলো সে অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আমায় নিরীক্ষণ করতে লাগলো। তারপর আগের চেয়ে আরো বেশি ক্রুদ্ধ গলায় বলল, ওকে আমি ছাড়বো না, আমি প্রতিশোধ দেব। এবারই তার কথা শুনে আমার কেমন যেন অদ্ভুত লাগলো। এই প্রেম যে নিম্ন স্তরের তা বোঝা যায়, কিন্তু আমি এখানে আসার পরেই সে বুঝতে পেরেছে আমার ক্ষমতা। আমি যে তাকে তাড়িয়ে দিতে পারি সেটাও বুঝতে পেরেছে। তারপরে ওই প্রেত ওই মেয়ে মানুষের শরীর ছেড়ে যেতে চাইছে না যখন, তার একটা শক্ত কারণ তো রয়েইছে। আমি আরো একটু তার দিকে এগিয়ে যেতে সে একবার চিৎকার করে উঠল, আর তার গোটা শরীরটা ছিটকে গেল ঘরের এক পাশে। প্রবল চিৎকারের সাথে সাথেই একটা কাতর আর্তনাদ শুনতে পেলাম। আমি কিন্তু শুনেছি কিশোরী, যখন কোনো স্থানে মানুষ অতিরিক্ত বাসনা নিয়ে মারা যায় তখন সেই আত্মা সেখানে ঘুরে বেড়ায়। কোনো মানুষের মৃত্যুর পরে তার শ্রাদ্ধ হওয়ার আগে পর্যন্ত তাকে মাঝে মাঝে কেউ দেখতে পেয়েছে, এমনটাও শোনা গেছে। এমনটা যে শুনিনি সে কথা নয়, কিন্তু সেসব আমার বিশ্বাস হয় না। কোনো মানুষ মারা যাওয়ার পরে সে আবার এই পৃথিবীতে ফিরে আসবে, সেটা ভাবাই কিন্তু হাস্যকর। ঠাকুরমশাই তো নিজেই বলে, একবার কোনো মানুষ মারা গেলে এই পৃথিবীতে আর ফিরে আসার খুব একটা সুযোগ থাকে না। সে কথা তারানাথ বলে ঠিকই, তবে তার সাথে এটাও বলে যে কোনো মানুষের বাসনা যদি অতৃপ্ত থেকে যায় তাহলে সে সেই বাসনা চরিতার্থ করার জন্য ফিরে আসতেও পারে, তবে তার জন্য কিছু দিনক্ষণ এইসবের প্রয়োজন হয়। কিশোরী আর কিছু বলল না, চুপ করে চেয়ারের একপাশে বসে রইল। বাইরের বৃষ্টিটা প্রবলভাবে শুরু হয়েছে। এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বেরোনোও খুব একটা সহজ হবে না, তাই আমরা অপেক্ষা করছিলাম। এমন একটা কথা কিন্তু আমি অনেকদিন আগে একবার শুনেছিলাম। গ্রামের মানুষরা এমনটা মাঝে মাঝেই দেখে থাকে, তবে গ্রাম ছেড়ে শহরে এই আত্মা কিংবা ভূত এরা আসতে চায় না কেন বলো তো? ওই স্থান মাহাত্ম্যের জন্য গ্রামে তুমি এমন অনেক জায়গায় পাবে যেখানে মানুষের পা পড়ে না। সেই স্থানে অশুভ শক্তি কিংবা প্রেত এরা বসবাস করতে পারে। শহরে তেমন খুব একটা আছে বলে তো আমার মনে হয় না। আর এই গোটা কলকাতা শহরটা তো আর শুধু শহর নয়, ভালো করে খুঁজলে এখানেও এদিকে ওদিকে ছোটোখাটো গ্রাম তুমি খুঁজে পাবে। সেদিকে খোঁজ নিয়ে দেখো না, এমন অনেক ঘটনা মাঝে মধ্যেই হচ্ছে। মাঝে মাঝে যদি হয় তাহলে তার খোঁজ পাওয়া যায় না কেন? আর এমন একটা ভূতের রমরমা ব্যাপার যদি হয়ে থাকে তাহলে মানুষ তো তিলকে তাল বানিয়ে আরো বাড়িয়ে বাড়িয়ে বলতে পারে। কোনো গাছের ডালে রাতের বেলা কোনো সাদা কাপড় দেখে কেউ যদি ভয় পায় তাহলে পরদিন সকালে সেই কথাটা বলতে গিয়ে সে বলবে গাছের ডালে কাউকে বসে পা দোলাতে দেখেছে। এমনকি চাইলে লম্বা হাত দিয়ে তার গলা টিপে ধরতে এসেছিল, এমনটাও বলে দিতে পারে। সেসব আমি জানি না, তবে এমন একটা অভিজ্ঞতা কিন্তু আমার একবার হয়েছিল। তখন আমি গ্রামে থাকতাম, সেখানে রাতের বেলা আমি এমন কিছু দেখেছিলাম। তবে সত্যি ভূত দেখেছিলাম নাকি মনের ভুল সেটা আমি জোর দিয়ে বলতে পারবো না, কারণ গোটা ব্যাপারটা আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। তোমার মনের ভুলই হতে পারে, তাছাড়া রাতের বেলা অনেকে অনেক সময় চোখের ভুলে অনেক কিছুই দেখে থাকতে পারে। আসলে সবকিছুই হলো আমাদের মনের ভয়। ঠাকুরমশাই বলে না, আমাদের মনের মধ্যেই রয়েছে সবচেয়ে বেশি ভয়। আমাদের মন যদি ভয়ভীত না হয়ে পড়ে তাহলে আমরা কিছুই দেখতে পাবো না।
তাহলে অশুভ শক্তি কখনোই আমাদের মনের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না। কিশোরী যে কথাগুলো বলে চলেছিল সেগুলো সত্যিই তারানাথ মাঝে মাঝে বলে। তবে তারানাথের কাছে আমরা যেসব গল্প শুনেছি তাতে অশুভ শক্তি, প্রেতাত্মা, এমনকি অনেক ভয়ঙ্কর ভূতের গল্প পর্যন্ত শুনতে পেয়েছি। তবে সেই সমস্তর মধ্যে হয় তন্ত্রের ছোঁয়া, না হয় কোনো একটা ভৌতিক অভিজ্ঞতা মিশেছিল। আর সব থেকে বেশি হলেও সব কিছুর পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল। অকারণেই দুনিয়ার বুকে একটা গাছের পাতাও নড়ে না, সেই কথা তারানাথ কিন্তু সবসময় বলে। তাই কিশোরীর কথায় আমি এবার কিন্তু প্রতিবাদ করলাম না। উঠে গিয়ে দরজা খুলে বাইরে দেখতেই বুঝতে পারলাম বৃষ্টিটা সামান্য কমে এসেছে। তাই কিশোরীর পাশে বসে বললাম, এই কিশোরী, আর দেরি করা বোধ হয় ঠিক হবে না। বৃষ্টিটা সামান্য কমে এসেছে, এর থেকে বেশি কমার আশা কিন্তু করা উচিত নয়। আকাশ যেমন কালো হয়েছে, তাতে যে একটু পরে আবার জোরে বৃষ্টি নামবে তা কিন্তু বোঝা যাচ্ছে। কি করবে, চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার কথা শুনে কিশোরী তো এক পায়ে রাজি। তাড়াতাড়ি উঠে ঘরের এক কোণ থেকে ছাতাটা তুলে নিল। আমি পোশাক বদলেই নিয়েছিলাম। আমিও ছাতা বার করে দরজা বন্ধ করে যখন রাস্তায় নামলাম তখন কিন্তু বৃষ্টিটা আবার জোরে শুরু হয়েছে। এই তারানাথের সাথে বৃষ্টির যে কি এমন গভীর সম্পর্ক রয়েছে তা আমি আজও বুঝতে পারিনি। গোটা সপ্তাহ বৃষ্টির নামগন্ধ নেই, অথচ যেই দিনই তারানাথের বাড়িতে যাওয়ার কথা হবে সেদিনই হঠাৎ করেই আকাশ কালো করে প্রথমে মেঘ, তারপর যাওয়ার সময় আর না হলে আসার সময় বৃষ্টি হবেই। তারানাথের কাছ থেকে আমরা বাড়িতে ফিরেছি আর আমাদের গায়ে এক ফোঁটা বৃষ্টির জল লাগেনি, এটা বোধহয় এখন অসম্ভব ব্যাপার হয়ে গেছে। তাই যেদিন বেরোবার সময় আকাশ পরিষ্কার থাকে সেদিন বুঝতে পারি ফেরার সময় বৃষ্টি হবে। আমি আর কিশোরী রাস্তায় নেমে তাই আর দেরি করলাম না। রাস্তার কাছে গিয়ে দাঁড়াতেই দেখতে পেলাম একটা ট্রাম দুলকি চালে এগিয়ে আসছে। তাড়াতাড়ি ট্রামে উঠে ছাতা বন্ধ করে মটলেন পর্যন্ত যাওয়ার জন্য সিট খুঁজে নিয়ে বসলাম। একে রবিবার, তার উপর এমন বৃষ্টি, তাই ট্রামে খুব একটা ভিড় নেই। তাই এদিক ওদিক তাকিয়ে সামান্য কয়েকজনকেই মোটে দেখতে পেলাম। কিশোরী বলে উঠল, এমন বৃষ্টির দিনে কেউ আর শখ করে বাইরে বেরোয় না, বুঝলে? নেহাত আমরা তারানাথের কাছে যাচ্ছি, না হলে এতক্ষণে ঘরে শুয়ে লম্বা একটা ঘুম দেওয়া যেত। কি বলো? কিশোরীর কথাই ঠিক। প্রথম যখন তারানাথের বাড়িতে আমি যাই তার আগে পর্যন্ত রবিবারের সকালে একটা লম্বা ঘুম দেওয়া ছিল আমার নিয়ম। সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া দাওয়ার পর তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে একরকম খাওয়া দাওয়া করে দিতাম লম্বা ঘুম। তারপর দুপুরে উঠে দুপুরের খাবার খেয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়া। সন্ধ্যের দিকে মাঝে মাঝে কিশোরীর বাড়িতে গিয়ে আড্ডা মারা, এটাই ছিল আমাদের নিয়ম। তারপরে একদিন কিশোরী, না থাক, যাক সেসব কথা। বৃষ্টিটা আরও জোরে নামতে শুরু করেছে। মটলেনে আমরা যখন নামলাম তখন ছাতা খুলতে খুলতেই প্রায় খানিকটা ভিজে গেলাম। সিগারেটের প্যাকেট কিশোরী নিয়েই এসেছিল। আজ আর তেলে ভাজার দোকানটা খুঁজে পাওয়া গেল না, বোধহয় প্রবল বৃষ্টির জন্য বসেনি। আর ঠিক সকাল থেকেই আজ বৃষ্টি, তাই একরকম কাক ভেজা হয়ে ছাতা সামলাতে সামলাতে তারানাথের বাড়িতে ঢুকে দাওয়ার উপর উঠে কিশোরী দরজায় ধাক্কা দিল। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, কোথায় গেলেন? ভেতর থেকে তারানাথের হাসি মাখা শান্ত গলার স্বর ভেসে এলো। যাবো আর কোথায় বলো, তোমরা যে আসবে সেটা আমি জানি, তাই তোমাদের জন্যই অপেক্ষা করছি। এমন বৃষ্টি হয়ে চলেছে যে দরজা খুলে দেওয়ার উপরে যে বসবো তার উপায় নেই। তা তোমরা ভিজেছ নিশ্চয়ই। কথা বলতে বলতে তারানাথ দরজা খুলে হাসি মুখে আমাদের সামনে দাঁড়ালো। আমরা ততক্ষণে ছাতা দুটো দাওয়ার একপাশে রেখে জুতো খুলে ফেলেছি। প্রায় তারানাথ দরজা খুলে একপাশে সরে যেতে আমরা ঘরের ভেতরে ঢুকলাম। তারপর সামনের দড়িতে মেলে রাখা গামছা তুলে নিয়ে কিশোরী মাথা মুছতে মুছতে বলল, আপনি তো সবই বোঝেন ঠাকুরমশাই। যখন দেখলেন আমরা বেরিয়েই পড়েছি তখন বৃষ্টিটা একটু কমিয়ে দিলেন না কেন? তাহলে তো আর এতটা ভিজতে হতো না। তারানাথের মুখে আগের মতো সেই হাসি দেখা গেল। তারানাথ বিছানার একপাশে বসে বলল, প্রকাশ সব সময় করা ঠিক নয়। আসলে প্রকৃতির ওপর যে কোনো তন্ত্র ক্রিয়া করে তাকে পরিবর্তন করার চেষ্টা করলে তার ফল ভালো হয় না। প্রকৃতি নিজের ওপর কারোর হস্তক্ষেপ পছন্দ করে না। তাই প্রকৃতির যেসব স্বাভাবিক জিনিস রয়েছে, যেমন বৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প, ঝড়, এই সমস্ত কিছুর পিছনে একটা শক্তি আছে, বুঝলে? সেই শক্তিকে থামিয়ে দিলে সেই শক্তি অন্য কোথাও থেকে নিজেকে প্রকাশ করে নেবে। ঠিক তখন তার রূপ হবে আরো বেশি ভয়ানক।
এই তো ঠাকুরমশাই, সকাল সকাল বৃষ্টিতে ভিজে আপনার কাছে এলাম, কোথায় একটা ভালো গল্প শুনবো। আরে ও সব কথা তো আপনার কাছে আগেও শুনেছি, শুনতে শুনতে একরকম আমাদের মুখস্থ হয়ে গেছে। কোনো একদিন আপনি ভুল বললে না, আমি আপনাকে ঠিক ধরিয়ে দেবো। কিশোরীর কথায় একটা খোঁচা ছিল। তারানাথ কিন্তু চটল না। বিছানার একপাশে দুটো পা তুলে নিয়ে বাবু হয়ে বসল। আমরা যতক্ষণে মাথা আর হাত মুছে নিয়ে বিছানার একপাশে উঠে বসেছি, তারানাথ তখন হাত ঘষতে ঘষতে বলল, বেশ ঠান্ডা পড়ে গেছে, কি বলো? খুব বেশি দিন যে আর এভাবে কাটবে না সেটা বোঝাই যাচ্ছে। শীত পড়তে আর বেশি দেরি নেই। এই কথাটা এতক্ষণ ধরে আমরা একরকম ভুলেই গিয়েছিলাম। শীত পড়তে আর খুব বেশি দেরি নেই। এখন কার্তিক মাস, এই সময় থেকেই ঠান্ডা ধীরে ধীরে পড়তে শুরু করে। গোটা অগ্রায়ণ থাকে, আর পৌষের শুরু থেকে মাঘের শেষ পর্যন্ত থাকে। মাঘের যে শীত তার বলার অপেক্ষা রাখে না। মাঘের শীত বাঘের গায়ে লাগে। হ্যাঁ, আসলে ঠাকুরমশাই আজ বৃষ্টি হয়েছে বলে ঠান্ডাটা মন বেশি বলে মনে হচ্ছে, বুঝলেন? না হলে এই ঠান্ডা গায়ে লাগার কথা নয়। বাইরে রোদ উঠলে দেখবেন কেমন গরম লাগবে। আচ্ছা ঠাকুরমশাই, আপনি আমাদের বলেছিলেন না, কোনো মানুষ যদি অতিরিক্ত বাসনা নিয়ে মারা যায় তাহলে তারা ঘুরে বেড়ায়, তারপর নিজেদের বাসনা সম্পূর্ণ করতে চায়। সেই ক্ষেত্রে সেই আত্মা ঠিক কতটা ভয়ানক হয়ে উঠতে পারে? হঠাৎ করে তারানাথ এমন একটা প্রশ্ন আশা করেনি। একটু চুপ করে থেকে বলল, সে করতে পারে না এমন কিছু হতে পারে না। সে অতিরিক্ত বাসনা সম্পূর্ণ করার জন্য যথাসম্ভব চেষ্টা করতে পারে। সেক্ষেত্রে তার যা ক্ষমতা থাকবে তার সমস্তটুকু সে কাজে লাগাবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে সে তার নিজের ক্ষমতার চেয়ে বেশি চেষ্টা করে। কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? আমার কিন্তু সেটা মনে হয় না ঠাকুরমশাই। এই পৃথিবীতে মানুষ এমনিতেই কষ্ট করে বেঁচে থাকে, তার উপর সে মারা যাওয়ার পরে আবার এখানে ফিরে আসতে চাইবে কেন? যদিও আমি পরজন্ম মানি না, তবে যদি পরজন্ম থেকেই থাকে তাহলে সে পরজন্মের জন্য চেষ্টা করবে। তারানাথ কিশোরীর কথায় হেসে উঠল, তারপর বলল, তোমরা যা বলছো তা পুরোপুরিভাবে সঠিক নয়, আবার মিথ্যেও নয়। এই ব্যাপারটা তোমাদের বোঝানো যাবে না। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন অনেক কিছু হতে পারে, আবার অনেক সময় দেখা যায় কোনো মানুষের মৃত্যুর পরেই তার আত্মা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আসলে অতৃপ্ত কোনো বাসনা থাকলে সেই বাসনার জন্য আত্মা মুক্তি পায় না। আত্মা এই পৃথিবীর মায়া কাটিয়ে অন্য এক দুনিয়া পর্যন্ত যেতে পারে না। পরজন্মে তো অনেক দূরের কথা। এমন অনেক ব্যাপার আমি শুনেছি যেখানে কোনো আত্মা 100 বছরের চেয়েও বেশি কোনো স্থানে থেকে গেছে। সেভাবে কিন্তু তার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। এমন এক পর্যায়ে সে পৌঁছয় যেখানে সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তখন তাকে আটকানো কিংবা তাকে মুক্তি দেওয়াটা খুব সহজ কাজ হয় না। আপনার জীবনে তো এমন অনেক অভিজ্ঞতাই রয়েছে ঠাকুরমশাই। নিশ্চয়ই এমন কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে যেখানে কোনো অতিরিক্ত আত্মাকে কিংবা কোনো আত্মার মুক্তির পথে কোনো এক বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বাধা তুলে দেওয়ার জন্য আপনি তাকে কোনো সাহায্য করেছেন, তাই না ঠাকুরমশাই? জীবনে সে কাজ বহুবার করেছি। আর তাদের ক্ষেত্রে প্রথমে একটা কথা মনে রাখতে হবে, মানুষের মৃত্যুর পরে সে আত্মার দোষ গুণ বিচার কোনো কিছুই করা সম্ভব নয়। তার শরীর তখন পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তার আত্মা নিরাকার। সেই আত্মা কোনো এক নির্দিষ্ট কারণে পৃথিবীর বুকে বন্দী হয়ে থাকলে সে তার মুক্তির জন্য নিজেই চেষ্টা করে। সেই পথে হয়তো তার দ্বারা সাধারণ মানুষ কখনো ভয় পায়, কখনো ক্ষতিগ্রস্ত হয়, তাই ওঝা ডেকে আনে। তাদের তাড়িয়ে দেওয়া সঠিক কাজ নয়। তাতে সে অন্য কোনো স্থানে গিয়ে আবার থাকবে, এবং যতদিন থাকবে ততদিন তার শক্তি বৃদ্ধি হতে থাকবে। আমার মনে হয় সে আত্মার মুক্তির ব্যবস্থা করা দরকার। তাহলেই দুতরফেই লাভবান হবে। সাধারণ মানুষও মুক্তি পাবে তার দ্বারা অনিষ্টের হাত থেকে, আর সেই আত্মাও মুক্তি পেয়ে পরজন্ম লাভ করবে। তারানাথের কথাগুলো শুনে আমি আর কিশোরী চুপ করে রইলাম। সত্যি ব্যাপারটা যে এমন হতে পারে তেমনটা তো আমরা ভাবিনি। আত্মা কিংবা প্রেতাত্মা মানেই প্রতিবার আমরা মনে করি সেই অনিষ্টকারী, সে খারাপ, কিন্তু নির্দিষ্ট কোনো একটা কারণে যে সব কিছু করে চলেছে সেটা তো ভেবে দেখা হয় না। কিশোরী এবারে বলল,
তেমনই কোনো গল্প তাহলে আজ বলুন না ঠাকুরমশাই। আজ তেমন একটা গল্প শুনি যে গল্পে আপনি কোনো আত্মাকে মুক্ত করেছিলেন। সেই আত্মা কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পৃথিবীর বুকে থেকে গিয়েছিল। শুরু করুন। শুরু করছি, তবে তার আগে তোমরা আমায় আমার জিনিসটা দিয়ে দাও। সেটা না হলে যে আমি গল্প শুরু করতে পারছি না। কিশোরী হেসে উঠল, তারপর পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বের করে সেটা থেকে একটা সিগারেট ঠাকুরমশাইয়ের হাতে দিল। সিগারেটে অগ্নিসংযোগ করে তারানাথ আজ দুবার ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলো, অশুভ শক্তি কিন্তু খুব সহজে কোনো মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এই যে তোমরা মাঝে মাঝে শুনতে পাও কোনো মানুষকে ভূতে ধরেছে, সেক্ষেত্রেও কিন্তু অত সহজ নয়। না হলে মনে করো না, প্রতিটি গ্রামে কিংবা প্রতিটি স্থানে তো এমন অশুভ আত্মা মাঝে মাঝেই থাকতে পারে। তারা চাইলেই তো কোনো মানুষের শরীরে ঢুকে পড়তে পারে, তাহলে সেটা করে না কেন? তেমন হলে প্রতিদিন কোনো গ্রামে কোনো একটা মানুষকে ভূতে ধরতো কেন? গ্রামের সমস্ত মানুষকেই তো ভূতে ধরতে পারত, যদি সেই গ্রামে অনেক প্রেত থাকতো, তাই না? কিন্তু সেটা হয় না কেন? তারানাথের এমন একটা অদ্ভুত প্রশ্নে আমি আর কিশোরী দুজনে চুপ করে রইলাম। কিশোরী বলল, সময় সুযোগ হয়ে ওঠে না হয়তো। সঠিক সময় কোনো মানুষ তার কাছে গিয়ে পৌঁছে গেলেই তখন সে তার ওপর প্রভাব বিস্তার করে, কিংবা তার শরীরে ঢুকে পড়ে। এমনকি তুমি প্রায় ঠিকই বলেছ। আসলে শুধু তাই নয়, সঠিক সময় এবং সঠিক লক্ষণ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যে মানুষের শরীরে এসে ঢুকছে, সে মানুষের দ্বারা এমন কোনো কাজ হতে হবে যার জন্য সেই অশুভ শক্তির কোনো ক্ষতি অতীতে হয়েছে কিংবা বর্তমানে হয়েছে। কোনো কারণ ছাড়া কোনো অশুভ প্রেত কোনো মানুষের শরীরে প্রবেশ করে না। এবার ক্ষেত্রেও মাঝে মাঝে ব্যতিক্রম দেখা যায়। কিছু অশুভ প্রেত থাকে যারা এমনিতেই ভয়ানক, তারা অকারণেই এ কাজ করে থাকে, তবে সে কথা খুবই কমই শোনা যায়। বলতে গেলে এটাই হয় আর কি। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, তার মধ্যেই তারানাথ বলতে শুরু করলো, সেবারে এক গ্রামে গিয়ে আমি এমন একটা অবস্থার মধ্যে পড়েছিলাম যে সেবারের কথা আমার সারা জীবন মনে থাকবে। অন্য একটা কারণে গল্পের শেষটা এমন ভাবে হয়েছিল যে আমি নিজেও খানিকটা হতবাক হয়ে গিয়েছিলাম, বুঝলে। যাই হোক, তোমাদের সে কথা বলি। ঘুরতে ঘুরতে সেবার গিয়ে পড়েছিলাম রায়চক নামের এক গ্রামের কাছে। সেই গ্রামের এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছি। গৃহস্থ বেশ ভালো মানুষ, তাছাড়া বেশ অর্থবান। আমায় বেশ আহ্লাদেই রেখেছে। একটা দিন তার বাড়িতে থাকবো ভেবেছিলাম, তার বদলে তার বাড়িতে প্রায় 2 দিন থেকে গেলাম। সেদিন দুপুরের দিকে খাওয়া দাওয়া সেরে তার বাড়ির উঠোনের একপাশে খাটিয়ার উপরে বসে তামাক খাচ্ছি। সে অতি উৎকৃষ্ট জাতের তামাক। সে তামাক খায় না, আমি তামাক খাই। এ কথা শুনে সে গ্রামের একজনের কাছ থেকে এনে দিয়েছিল। সে তামাকের গন্ধে যেন চারপাশটা ভরে গেছে। সত্যি কথা যদি বলি, তাহলে এই তামাকের জন্যই একটা দিন বেশি থেকে গিয়েছিলাম ওই বাড়িতে। দুপুরবেলা তামাকে প্রায় আচ্ছন্ন হয়ে পড়েছি, 2 চোখ ঢুলু ঢুলু হয়ে গেছে। এমন সময় হঠাৎ করে বাইরে থেকে ঢুকলো একজন। তাকে ওভাবে আসতে দেখে আমি চমকে উঠে সোজা হয়ে বসলাম। যে গৃহস্থের বাড়িতে আমি আশ্রয় নিয়েছিলাম, সেও ঘরের ভেতর থেকে বাইরে এসে পড়লাম। লোকটা আমার পায়ের কাছে এসে প্রায় কাঁদো কাঁদো হয়ে পড়ল। সাধু বাবা, আপনি আমার মেয়েটাকে বাঁচান। তার এমন কথায় আর এভাবে আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ায় আমি কেমন যেন অবাক হয়ে তার দিকে প্রথমে তাকিয়ে রইলাম। কিছুই বলতে পারলাম না। সেই গৃহস্থ ঘরের ভেতর থেকে বাইরে এসে কি হয়েছে জানতে চাওয়ায় সে বলল, আমার মেয়েটাকে 2 দিন হলো ভূতে ধরেছে। কাল বিকেলের দিকে এক ওঝাকে ডেকে নিয়ে এসেছিলাম পাশের গ্রাম থেকে। সে এসে সেই ভূত তাড়িয়ে দিল বটে, তবে আজ সকাল হতেই আবার সেই আগের মতো হয়ে পড়েছে।
ওঝাকে ডাকার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু সেই ওঝা গ্রামে নেই। আমার মেয়েটা আমার মেয়েটা কেমন করছে। আমার মেয়েটাকে বাঁচানোর জন্য আপনাকে নিয়ে যেতে চাইছি সাধু বাবা আমার বাড়িতে। সেই গৃহস্থের সাথে আগের দিন রাতে বেশ কথা বলেছিলাম। আমার কথা তাকে অনেক কিছুই বলেছিলাম, তাই সে এবার আমার দিকে তাকিয়ে আমায় অনুরোধ করলো তার সঙ্গে গিয়ে যদি আমি কিছু করতে পারি। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। বেশ খাওয়া দাওয়া সেরে তামাকের আমেজে যেই দুটো চোখ বুজে ফেলতে শুরু করেছে, এমন সময় বিপত্তি। তবে কোনো অসহায় মানুষকে সাহায্য না করা সাধুর লক্ষণ নয়। তাছাড়া গুরুজি বলে দিয়েছেন সব সময় মানুষের সাহায্য করার চেষ্টা করতে। তাই আর তামাক খাওয়া হলো না, তা রেখে আমি উঠে পড়লাম। যে লোকটি আমাকে ডাকতে এসেছিল তার নাম নিবারণ। নিবারণের সাথে সেই গৃহস্থ নিজেই আমার সাথে চলল। নিবারণ পথে যেতে যেতে আরো কিছু কথা বলতে লাগলো। নিবারণের 3 কুলে কেউ নেই। তার বউ মারা গেছে বছর 4 আগে। তার একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে মাত্র আগের বছর। সেই মেয়ে থাকে 2 গ্রাম পাশে। কোনো কারণে 3 দিন আগে তার মেয়ে বাড়িতে ফিরে এসেছিল। মেয়ে ফিরে আসার প্রথম দিন তেমন কিছুই বোঝা যায়নি। সেদিন রাতে ব্যাপারটা শুরু হয়। প্রথমে তার মেয়ে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, জ্ঞান হারায় সেদিন রাতে। আর কিছুই বোঝা যায়নি। পরদিন সকাল থেকেই এই অবস্থা। তাই সে পাশের গ্রামের ওঝা ডেকে নিয়ে এসেছিল। ওঝা এসে মেয়েকে দেখেই জানিয়েছিল তার উপর কোনো আত্মা ভর করেছে, তবে সেই ওঝা তন্ত্রমন্ত্র ক্রিয়া করে দেয়। মেয়ের শরীর সামান্য সুস্থ হয়ে এসেছিল, তবে জ্বর বেড়ে গিয়েছিল। আজ সকালে আবার সেই আগের মতোই সমস্ত কিছু হয়ে চলেছে। কি যে হয়ে চলেছে তার কিছুই নিবারণ বুঝতে পারছে না। আর তাই ভয় পেয়ে এখন আমার কাছে এসেছে। আমি এই গ্রামে এসেছি সেটা নিবারণ জানতো, আর তাই বোধহয় ভেবেছে আমি তাকে সাহায্য করতে পারবো। অনেক আশা নিয়ে লোকটা আমার কাছে এসেছে, তা আমি বুঝতে পারছিলাম। তার একমাত্র মেয়ের এমন অবস্থায় তার এভাবে ভেঙে পড়াটাই স্বাভাবিক। নিবারণের 2 চোখ বেয়ে জল নামতে লাগলো। গলার কাছে জড়িয়ে রাখা গামছায় সে বারবার চোখ মুছতে মুছতে বলল, কি করবো সাধু বাবা, কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটার উপর কার যে কুনজর পড়লো। কি হলো সাধু বাবা, কি হলো বলুন তো। আমি তার মেয়েকে না দেখা পর্যন্ত কিছুই করতে পারবো না। তাই তাকে খানিকটা আশ্বস্ত করে বললাম, আমি গিয়ে সবটা দেখি, তারপর না হয় কিছু ব্যবস্থা নেওয়া যাবে। এভাবে তাকে খানিকটা শান্ত করে 3 জন মিলে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলাম তার বাড়ির দিকে। তার বাড়িতে ঢোকার আগেই দেখতে পেলাম বাড়ির উঠোনে কিন্তু বেশ গ্রামবাসীদের ভিড়। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, তার মানে নিবারণের মেয়েকে ভূতে ধরেছে। কিন্তু এই ওঝা তো মেয়েটার শরীর থেকে ভূত তাড়িয়ে দিয়েছিল, তাহলে আবার তাকে ভূতে ধরলো কেন? সচরাচর তো এমনটা হয় না। ওঝা কিংবা তান্ত্রিকদের ক্ষেত্রে বিভিন্ন স্তর রয়েছে। কিছু কিছু ওঝা মানুষের শরীর থেকে অপশক্তিকে দূর করে দিতে পারে, তবে সেই দেহকে পুরোপুরি বেঁধে দেওয়ার মতো ক্ষমতা তাদের থাকে না। আবার সেই শরীরে সেই প্রেত ঢুকতে পারে যদি সেই প্রেতের ক্ষমতা বেশি হয় কিংবা তার শক্তি হয় অনেকটা বেশি, তাহলে সেক্ষেত্রে আবার সে ওই শরীরে ঢুকতে পারে। তার জন্য সেই শরীরকে বেঁধে দিতে হয়। ওই ওঝা কি করেছিল তা আমি জানি না, তবে সে হয়তো ভেবেছিল ওই প্রেত আর ফিরে আসবে না, কিংবা শরীর বেঁধে দেবার প্রয়োজন নেই, তাই সে চলে গিয়েছিল। আর সেই সুযোগে পরদিন রাতে আবার সেই প্রেত ফিরে আসে। এমন অদ্ভুত ব্যাপার কেন হলো ঠাকুরমশাই? আর সেই প্রেতকে তাড়িয়ে দেওয়ার পরে আবার সে ফিরে এলো কেন? তার কি অতিরিক্ত কোনো বাসনা রয়ে গিয়েছিল? আসলে তার বাসনা ছিল বড্ড অদ্ভুত। সেই কারণেই সে ফিরে এসেছিল। যদিও তার আত্মার কখনোই মুক্তি ঘটেনি, মুক্তি ঘটে গেলে সেই আত্মা কখনোই ফিরে আসতে পারে না। আর তার মৃত্যুটাও হয়েছিল অদ্ভুতভাবে। তবে সে কথা থাক, বরং যে কথা বলতে বসেছি সেই কথা আগে বলি।
সেদিন ঘরের মধ্যে সেই ভূতে ধরা মেয়ে মানুষের সাথে আমার বেশ কিছুক্ষণ কথাবার্তা চলতে লাগলো। কথার এক পর্যায়ে সে বলল, আমি নিজেকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমি আমার মেয়েকে রক্ষা করব। তখনই আমি স্পষ্ট বুঝতে পারলাম এই প্রেত আর অন্য কেউ নয়, যে মেয়ে মানুষটি আমার সামনে বসে রয়েছে তারই মায়ের প্রেত। 4 বছর আগে নিবারণের বউ মারা গেছে বলে আমি শুনেছিলাম, আর এই প্রেত আসলে তারই আত্মা। কিন্তু হঠাৎ করে সেই প্রেত নিজের মেয়ের শরীরে ভর করলো কেন? তার কোনো কারণ তখন বুঝতে পারলাম না, তবে বুঝতে পারছিলাম এখন এই সমস্ত নিয়ে ভাবলে চলবে না। তাই সামনের দিকে তাকিয়ে গলা তুলে বললাম, কিন্তু তুমি যে শুধু শুধু তোমার নিজের মেয়েকে কষ্ট দিচ্ছ, সেটা কি ঠিক হচ্ছে? তুমি বলো তো, তুমি নিজেই দেখতে পাচ্ছ তো সে কত কষ্ট পাচ্ছে? এবার একটা হাসির শব্দ শোনা গেল। অদ্ভুত মেহেলি গলায় কেউ হেসে উঠল, তারপর বলল, এই কষ্ট অতি সামান্য। এই কষ্ট হলে কেউ তার ক্ষতি করতে পারবে না। আর যদি আমি ওকে না বাঁচাই, তাহলে ওকে বাঁচাবে। সে আরো কিছু একটা বলতে যাচ্ছিল, তারা কি হঠাৎ করে একটা ব্যাপার ঘটলো। ঘরের মধ্যে যেন হঠাৎ করে একটা দমকা হাওয়া উঠলো, আর তার সাথে সাথেই বুঝতে পারলাম আমার পাশ দিয়ে ঠান্ডা হাওয়ার মতো কি যেন একটা বন্ধ দরজার উপর একটা ধাক্কা মারলো। দরজাটা খুলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা সকলেই কেমন যেন ভয় পেয়ে একপাশে সরে দাঁড়ালো। ঘরের ভেতর সেই মেয়ে মানুষটার শরীরটা মাটির উপরে গিয়ে পড়েছে, তার গোটা শরীর যেন ক্লান্ত হয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গিয়ে নিবারণকে ঘরের ভেতর পাঠিয়ে দিলাম। আমি বুঝতে পারছিলাম সেই প্রেত মেয়ে মানুষটির শরীর ছেড়ে চলে গিয়েছে, কিন্তু এত সহজে সেখান থেকে যাবে না সেটাও বুঝতে পারছিলাম। নিশ্চয়ই কোনো কারণে সে গিয়েছে, আবার ঠিক ফিরে আসবে। সেদিনের মতো নিবারণকে তার মেয়ের খেয়াল রাখতে বলে ফিরে এলাম সেই গৃহস্থের বাড়িতে। তবে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত মাথার মধ্যে ওই একটা চিন্তাই ঘুরে ফিরে আসতে লাগলো। সে অশুভ শক্তির কবলে থাকা মেয়ে মানুষটা আমায় ওই কথা কেন বলল যে সে তার নিজের মেয়েকেই রক্ষা করছে? তাহলে কি মেয়েটির ক্ষতি হয়ে চলেছিল? এমন একটা কথা মাথায় হঠাৎ করে উদয় হলো যে আমি বুঝতে পারছিলাম এই প্রশ্নের উত্তর কাল সকাল ছাড়া আমি খুঁজে বার করতে পারবো না। আরো একটা ব্যাপার আমার মনে হচ্ছিল, আমি আসার সময় নিবারণকে বলেও এসেছিলাম। নিবারণ, আমার মনে হয় রাত্রের দিকে সে আবার ফিরে আসবে। যদি তেমনটা হয় তাহলে তুমি দরজা বন্ধ করে বরং ঘরের বাইরেই রাতটা কাটিয়ে দাও। তুমি তোমার মেয়েকে তখন আর বিরক্ত করবে না, তাহলে আর কোনো ক্ষতি হবে না। কাল সকালে তুমি আরেকবার আমার কাছে আসবে। আমার মনে হয়েছিল সেই অশুভ শক্তি আবার সেদিন রাতেই ফিরে আসবে, আর নিবারণও পরদিন সকালে আমার কাছে আসবে। শেষ রাত্রের দিকে বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম, সে ব্যাপারটায় কাউকেই কিছু বলিনি। মনের মধ্যে চিন্তা নিয়ে ঘুমিয়ে পড়তে বেশ খানিকটা সময় লাগলো। সকালের দিকে ঘুম ভাঙলো নিবারণের ডাকে। চোখ খুলে তাকে দেখতে পেয়ে আমি বুঝতে পারলাম সে আবার এসেছে। তাই নিবারণকে কিছু বলার সুযোগ না দিয়েই বললাম, নিবারণ, তোমার মেয়ের বিয়ে হয়েছে বছরখানেক হয়েছে। সে তার শ্বশুর বাড়িতে সুখে রয়েছে তো? নিবারণ এমন একটা অদ্ভুত কথায় আমার দিকে অবাক হয়ে তাকালো। সে এসেছে আমায় তার মেয়ের জন্য ডেকে নিয়ে যেতে, অথচ আমি তাকে প্রশ্ন করছি তার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে আছে কিনা। শুধু নিবারণ নয়, যে বাড়িতে আমি ছিলাম সেই গৃহস্থ আমার দিকে অবাক হয়ে তাকালো। আমি বললাম, যে কথা বলছি তার উত্তর দাও নিবারণ, এই কথাটা জানা খুব প্রয়োজন। নিবারণ একবার থতমত খেয়ে সেই গৃহস্থের দিকে তাকালো, তারপর আমায় বলল, তা আমি কি করে বলি বলুন তো সাধু বাবা? সে তো মেয়ে বলতে পারে, আর তাছাড়া তোমার মেয়ের বিয়ে হয়েছে বছরখানেক মাত্র। তোমার মেয়ে একা কেন বাপের বাড়িতে এলো? তার সঙ্গে তার বর কেন এলো না? সে কাজের মানুষ, তার হাজারো কাজ, এ কি আর আসতে পারে? তাদের গ্রামের একজনের সাথেই আমার মেয়ে এসেছিল, সেই মেয়েকে দিয়ে চলে গেছে। নিবারণ,
ব্যাপারটা কিন্তু আমার ঠিক বলে মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে তোমার মেয়ে শ্বশুর বাড়িতে সুখী ছিল না। কিন্তু সাধু বাবা, তার সাথে আমার মেয়ের শরীরে ওই প্রেত ভর করার মধ্যে কিসের সম্পর্ক রয়েছে? আমি আবার কড়া চোখে নিবারণের দিকে তাকিয়ে বললাম, নিবারণ তোমার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল? নিবারণ বোধহয় হঠাৎ করে আমার এমন অদ্ভুত সব কথা শুনতে শুনতে চমকে উঠেছিল। এবার একটু জোরের সাথেই বলল, সাধু বাবা, আমার মেয়েকে যদি এই বিপদ থেকে বাঁচাতে না পারেন, তাহলে বরং আমি পাশের গ্রামে গিয়ে ওঝার খোঁজ করি। শুধু শুধু আমায় এসব প্রশ্ন কেন করছেন? আমি ততক্ষণে উঠে দাঁড়িয়েছি। নিবারণের দিকে কড়া চোখে তাকিয়ে ভারী গলায় বললাম, তোমার মেয়েকে তুমি নিজে ছাড়া কেউ বাঁচাতে পারবে না নিবারণ। তোমার মেয়ের ওপর যে ভর করেছে সে আর কেউ নয়, তোমার মৃত বউয়ের প্রেত। সে তোমার মেয়েকে কোনো কিছু একটা থেকে রক্ষা করতে চাইছে। আমার মনে হচ্ছে তোমার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে নেই। সে কোনোভাবে সেখান থেকে তোমার বাড়িতে চলে এসেছে। এখন তুমি তাকে শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার জন্য জোর করছো, অথচ সে সেখানে যেতে চাইছে না। তোমার মেয়ের সঙ্গে কথা বলে তোমার বউয়ের প্রেত, কিন্তু আমায় এই সমস্ত কথাই বলেছে। আরও একটা কথা আমি তার কাছ থেকে শুনেছি, তোমার বউ অকারণে মারা যায়নি, সে মারা গিয়েছিল। নিবারণের দুটো চোখে কেমন যেন ভয় দেখতে পেলাম। এবার নিবারণ একটু আমতা আমতা করে বলল, কিন্তু সাধু বাবা, আমার বউ যে জ্বরে মারা গিয়েছিল, সে কথা তো সকলেই জানে। সে কথা গ্রামের সকলে জানে, সেটা আমিও জানি, কিন্তু তুমি যে তার উপর অত্যাচার করতে সে কথা তো আর কেউ জানে না। আমি যেদিন তোমার বাড়িতে প্রথম গিয়ে তোমার মেয়ের সঙ্গে কথা বলেছি, সেই দিনই আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। এবার তুমি ভেবে দেখো, তুমি যদি চাও তাহলে তোমার মেয়ে মুক্ত হতে পারবে, তবে তার জন্য তোমায় তোমার অপরাধ স্বীকার করতে হবে। আর যদি সেটা না চাও, তাহলে ওঝা কেন, যত বড়ই গুণিন আসুক না কেন, সে তোমার মেয়েকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। কারণ তাকে রক্ষা করছে তার নিজের মা, তাই তার ক্ষমতা অনেক বেশি নিবারণ, অনেক বেশি। তুমি ফিরে যাও, আমি তোমায় সাহায্য করতে পারবো না। আমি সচরাচর এমন কিছু করি না, তবে আজ আমায় এরকম বাধ্য হয়েই নিবারণকে ওই কথা বলতে হলো। নিবারণ ফ্যাকাশে চোখে সেখান থেকে তাড়াহুড়ো করে ফিরে যেতে সেই গৃহস্থ আমায় গোটা ব্যাপারটা খুলে বলতে বলল। আমি তাকে জানালাম অপেক্ষা করতে, নিবারণ আবার ঠিক আমার কাছে আসবে, তখনই গোটা ব্যাপারটা সে জানতে পারবে। আমি অপেক্ষা করতে লাগলাম সেদিন সন্ধে পর্যন্ত, কিন্তু নিবারণ এলো না। এদিকে আমার এখানে অনেক দিন হয়ে গেল। আমার এবার এখান থেকে বেরিয়ে পড়া উচিত। যতই গৃহস্থ ভালো হোক না কেন, তার বাড়িতে খুব বেশি দিন থাকা চলে না। তাছাড়া আমি তো আর এসব করার জন্য পথে বেরিয়ে পড়িনি, তাহলে তো আমি বাড়িতেই থাকতে পারতাম। আমি পথে বেরিয়েছি সাধনা করব বলে। সাধনা তো হচ্ছে না, বরং পেট ভরে খাওয়া দাওয়ার হুঁকোটানাই চলছে। তাই মনে মনে স্থির করলাম, পরদিন যদি নিবারণ না আসে, তাহলে পরশুদিন সকালে আমি এখান থেকে বেরিয়ে ওইখানে যাব। সেই মতো সিদ্ধান্ত নিয়ে দেখতে পেলাম সেই রাত পর্যন্ত নিবারণ আমার কাছে আসেনি। গৃহস্থের সাথে এর মধ্যে এই বিষয় নিয়ে আর আলাদা করে কোনো কথা হয়নি। তবে গৃহস্থ নিজেই খোঁজ নিয়ে জেনে রেখেছিল এক ওঝাকে নাকি নিবারণ আবার ডেকে এনেছে। তবে আমি জানতাম সেই ওঝাও কিছু করতে পারবে না। সেই প্রেত সাময়িকভাবে চলে যাবে বটে, তবে আবার সে ফিরে আসবে। তাই আমি অপেক্ষা করতে লাগলাম পরদিন সকাল হওয়ার জন্য। নিবারণ এলো পরদিন দুপুরের দিকে। সে মাথা নিচু করে আমার সামনে দাঁড়িয়ে বলল, মেয়েটার কষ্ট যে আর চোখে দেখতে পাচ্ছি না সাধু বাবা। আপনি চলুন আমার সাথে, একবার আপনি যা বলবেন তাই হবে। আমার মেয়েটাকে আপনি বাঁচান। এগিয়ে গিয়ে নিবারণের কাঁধের উপর একটা হাত রেখে বললাম, নিবারণ, নারীর জাত মায়ের জাত। সেই মায়ের গর্ভ থেকে আমাদের জন্ম হয়। সেই মাকে শ্রদ্ধা করতে না পারো, সম্মান করতে না পারো, তার উপর অত্যাচার করাটা কিছু পুরুষের মতো কাজ নয়। তোমার অন্যায়ের জন্য তোমার মেয়ে আজ কষ্ট পাচ্ছে। চলো এখন তাড়াতাড়ি চলো, যদি কিছু করতে পারি। নিবারণ কাঁদতে কাঁদতে আমার পা জড়িয়ে ধরে তারপর বলল, ভুল হয়েছে সাধু বাবা,
অনেক ভুল হয়েছে আমার, আর কোনো ভুল আমি করতে চাই না। আমার মেয়েটাকে দয়া করে আপনি বাঁচিয়ে দিন। আমার মেয়েকে আমি আমার কাছে রেখে দেবো, প্রয়োজন হলেও আমি তাকে কোথাও যেতে দেব না। আপনি আপনি দয়া করে ওকে বাঁচিয়ে দিন। আমি চাইলেই তাকে তখনই তুলে দিতে পারতাম, কারণ কেউ আমার পায়ে হাত দিক তা আমার পছন্দ হয় না, কিন্তু নিবারণের এটা প্রয়োজন ছিল। আমি হাসি মুখে সেই গৃহস্থের দিকে তাকাতেই সে আমায় তাড়াতাড়ি যাওয়ার জন্য ইশারা করলো। নিবারণকে তুলে নিয়ে আমরা তিনজন আগের দিনের মতো সেই বাড়িতে গিয়ে পৌঁছলাম। আগের দিনের মতোই গ্রামের লোকেরা বাড়ির উঠোনের কাছে জড়ো হয়েছে, তবে আজ আগের দিনের চেয়ে লোক কম। একই ব্যাপার দেখতে দেখতে তারা অভ্যস্ত হয়ে গেছে। ঘরের দরজা কিন্তু আজ খোলা। সেই খোলা দরজার বাইরে দাবার কাছে আমি উঠে গেলাম। আমি জানি সেই প্রেতের দিক থেকে আমার কোনো ভয় নেই। এগিয়ে গিয়ে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেওয়ার আগে কি মনে হলো নিবারণকে ডাকলাম। তারপর দরজা বন্ধ করে দিতে নিবারণ যেন ভয়ে কাঁপতে লাগলো। আগের দিনের মতোই মেয়েটা বসে রয়েছে ঘরের এক কোণে। তার দিক থেকে একটা গর্জন ভেসে আসছে, তার মাথার চারপাশে চুল এসে পড়েছে। আমি আর একটু এগিয়ে গিয়ে শান্ত গলায় বললাম, মা, তোর বেদন আমি বুঝতে পেরেছি। এখন তোর মেয়েটাকে শান্তি দে, ওকে ছেড়ে দে। আমি ছাড়বো না, না ছাড়বো না ওকে। ছেড়ে দিলে ওকে আবার ওরা শ্বশুর বাড়িতে পাঠাবে, আর সেখানে ঠিক আমার মতোই ওর উপর অত্যাচার হবে। আমি ওকে ছেড়ে কোথাও যাব না। যে অন্যায় নিবারণ করেছে সেই অন্যায় অন্য কেউ করবে না। আমি তোকে কথা দিচ্ছি মা, আমি তা হতে দেব না। নিবারণ যা করেছে তার জন্য সে তোর কাছে ক্ষমা চাইবে। এবার তোকে ক্ষমা করে দে, একটা সুযোগ দে মা, আমাদের একটা সুযোগ দে। ঠিক আছে, কিন্তু যদি আমার মেয়ের উপর আবার অত্যাচার হয়, তার গায়ে একটা হাত পড়ে, তাহলে কিন্তু আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো। অনেক শাস্তি হয়েছে ওর। আমার মনে হয় না ও আর এমন কিছু হতে দেবে। প্রয়োজন হলে তোর মেয়ে এ বাড়িতেই থাকবে। তুই শান্ত হ মা, তুই শান্ত হ। তোর মুক্তির জন্য আমি সব চেষ্টা করব। সেই মেয়েটির মুখের চুলগুলো একপাশে সরে যেতে লাগলো হাওয়ায়। তার সঙ্গে ভয়ানক সেই মুখ সামনের দিকে এগিয়ে এলো অন্ধকারের মধ্যে। তার চোখের মণি সাদাটে, তার মুখ লাল হয়ে এসেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তার মুখের সেই দৃশ্য দেখে নিবারণ ভয়ে একেবারে সিঁটকে গেল। ও কে সাধু বাবা? ও তোমার মেয়ে, আর ওর মধ্যে রয়েছে তোমার স্ত্রী। দুজনেই সমান কষ্ট পেয়েছে। একজন মারা গেছে আর একজন কষ্ট পেয়ে চলেছে। তোমার মেয়ের কষ্ট তোমার স্ত্রী দেখতে পারেনি, তাই সে তার উপর ভর করেছে তাকে বাঁচানোর জন্য। একমাত্র মেয়েকে রক্ষা করতে চাইছে। আমি তন্ত্র শক্তি দিয়ে তাকে তাড়িয়ে দিতে পারি, কিন্তু নিবারণ সেটা ঠিক হবে না। নিবারণ ঘরের মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। তার দু চোখ বেয়ে নেমে আসতে লাগলো জল। হাত জোর করে সামনের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার আমার অন্যায় হয়েছে, আমার আমার অন্যায় হয়েছে, আমায় ক্ষমা করে দে তোরা, আমায় ক্ষমা করে দে। এতক্ষণ ধরে সেই মেয়ে মানুষ চুপ করেছিল। এবার নিবারণের কথা শুনে অদ্ভুত গলায় বলে উঠল, তোমার জন্য আমি মরেছি। তুমি যদি সে কথা থাক, কিন্তু তোমার মেয়েকে আমি কিছুতেই আমার মতো হতে দেব না। ওর শ্বশুর বাড়িতেও সুখে নেই, ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর গায়ে হাত দেয়, ওর উপর অত্যাচার করে। তুমি প্রয়োজন হলে আমার মেয়েকে এই বাড়িতে এনে রাখবে, ওর যেন অনাদর না হয়। কথা দিলাম আমার মেয়ের কোনো অনাদর হবে না। আমি কালই ওর শ্বশুর বাড়িতে যাব, ওনাদের সঙ্গে কথা বলবো। যদি তেমন হয়
তাহলে ওকে আমি আমার কাছেই রেখে দেব। বেশ, তাহলে আমি এখন চলে যাচ্ছি। সাথে সাথে সেই মেয়ে মানুষ দুপাশে দুটো হাত ছড়িয়ে মুখটা উপরের দিকে তুলে একটা চিৎকার করে উঠল। সেই চিৎকারের শব্দ যেন গোটা ঘরের মধ্যে ভাসতে লাগলো। একটু পরেই চিৎকারটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে তার শরীরটা মেঝের উপর লুটিয়ে পড়ল। আমি এগিয়ে গিয়ে তার কপালের ঠিক মাঝখানে হাত রাখলাম আর বুঝতে পেরে গেলাম প্রেত এই মেয়ে মানুষটির শরীর ছেড়ে চলে গিয়েছে। নিবারণের দিকে তাকিয়ে বললাম, নিবারণ, এবারের মতো তোমার মেয়ে কিন্তু রক্ষা পেয়ে গেল। এরপর যদি আবার কিছু হয় তাহলে কিন্তু তাকে বাঁচানো যাবে না, আর তোমার স্ত্রী তাকে রক্ষা করতে গিয়ে তার চরম ক্ষতি করে ফেলবে হয়তো। নিবারণ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের কোণ বেয়ে নেমে আসা জল ততক্ষণে গাল ছুঁয়েছে। কোনো রকমে কাঁপা কাঁপা গলায় বলল, আর ভুল হবে না সাধু বাবা, আমার আর ভুল হবে না। যাও যাও, মেয়েকে তুলে নাও, তারপরে ওর সেবা শুশ্রূষা করো। বেচারের ওপর দিয়ে অনেক ঝড় গিয়েছে, ওর শরীর ক্লান্ত হয়ে পড়েছে। জ্ঞান ফিরলে ভালো করে স্নান করে নিতে বলবে, তারপর ভালো করে পেট ভরে খেয়ে একটানা লম্বা একটা ঘুম দিতে বলবে, তাতেই সমস্ত কিছু সেরে যাবে। আর বিকেলের দিকে আমার কাছে এসো, একটা তাবিজ দিয়ে দেবো, সেটা হাতে থাকলে আর কোনো চিন্তা থাকবে না তোমার মেয়ের। নিবারণ আমার কথায় সম্মতি জানালো। তারপরে এগিয়ে গিয়ে নিজের মেয়ের মাথাটা নিজের কোলের উপর রেখে নিজের অজান্তেই যেন তার চোখের জল মুছে দিতে লাগলো, আর মাঝে মাঝে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আরে আমার মেয়েটার উপর দিয়ে কত বড় ঝড় বয়ে গেছে। আমি আর সেখানে দাঁড়িয়েছিলাম না, ঘরের বাইরে বেরিয়ে এসে গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম, আর তোমাদের কোনো ভয় নেই, আর কিচ্ছু হবে না। যে এসেছিল সে চলে গিয়েছে, আর তোমাদের কোনো চিন্তা নেই। গ্রামবাসীরা যেন চিন্তামুক্ত হয়ে উঠল। তাদের মধ্যে কয়েকজন মেয়ে মানুষ এগিয়ে গেল ঘরের দিকে। সে গৃহস্থ আর আমি হাঁটতে হাঁটতে ফিরে এলাম এই বাড়িতে। তবে সেদিন বিকেলে নিবারণকে তাবিজ দেওয়ার পরদিন সকালে সেখান থেকে আমি বেরিয়ে পড়েছিলাম। আবার নতুন যাত্রা, আবার নতুন পথ, আবার নতুন একটা গ্রাম। একটানা কথাগুলো বলে তারানাথ চুপ করতে আমি বলে উঠলাম, আপনি বলেছিলেন ওই মেয়েটির মায়ের অর্থাৎ ওই নিবারণের স্ত্রীর আত্মার শাস্তির জন্য কিছু করবেন, তাহলে সেই বিষয়ে আপনি কি করেছিলেন? তার আত্মার মুক্তির জন্য বেশি কিছু করা প্রয়োজন ছিল না। তার শ্রাদ্ধের ব্যবস্থা করা আর মেয়ের যাতে কোনো বিপদ না হয় সেটা নিশ্চিত করা, দুটো ব্যবস্থাই আমি করে দিয়ে এসেছিলাম। নিবারণকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম এবং গ্রামের কোনো এক পুরোহিতকে দিয়ে শান্তি স্থাপন করিয়ে নিতে বলেছিলাম। সে কাজের জন্য আমার সেখানে না থাকলেও চলতো। কিন্তু একটা ব্যাপার ঠাকুরমশাই, সেই অশুভ শক্তি মানে নিবারণের স্ত্রী নিবারণের মেয়ের শরীরে ঢুকেছিল। এবার যদি তাকে তার শরীর থেকে বার করা না যেত, তাহলে তো নিবারণের মেয়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। এটাই হলো আসল সমস্যা। অশুভ শক্তি কোনো কারণে মানুষের শরীরে ঢোকে বটে, তার প্রভাবে সেই মানুষটার যে মৃত্যু পর্যন্ত হতে পারে সে খেয়াল তাদের থাকে না। অনেক সময় তাই শরীরের অশুভ শক্তির প্রভাব থাকা অবস্থায় মানুষ মারা যায়। এ কারণেই অশুভ শক্তির চেয়ে মানুষের ক্ষতিটা অনেক বেশি। তারানাথ কথা শেষ করলো বটে, তবে তার মুখটা কেমন যেন চিন্তিত বলে মনে হলো। তাই দেখে কিশোরী বলল, কি ব্যাপার বলুন তো ঠাকুরমশাই, আপনি কি আরো কিছু বলবেন? অনেকদিন পরে এই ব্যাপারটা নিয়ে এক সাধুর সঙ্গে কথা বলেছিলাম। সেই সাধু আমায় জানিয়েছিল আসলে মাঝে মাঝে রক্তের সম্পর্কের টান অশুভ শক্তির ক্ষমতাকে আরো বেশি বৃদ্ধি করিয়ে দেয়। তবে সেই আত্মা তার রক্তের সম্পর্কে কাউকে রক্ষা করার জন্য এমন অনেক কিছু করতে পারে যা তার মতো নিম্ন স্তরের প্রেতের পক্ষে সম্ভব নয়। তাই সেই ওঝা দুবার তাকে তাড়িয়ে দেওয়ার পরেও সে আবার ফিরে এসেছিল তার মেয়ের কাছে। তার মতো নিম্ন স্তরের প্রেতের পক্ষে এই কাজ করা সম্ভব ছিল না, তবে তার রক্তের সম্পর্ক তাকে ওই কাজ করতে সামর্থ্য দিয়েছিল। আজও বুঝি না এই পৃথিবীর বুকে শুভ শক্তি ও অশুভ শক্তি, তন্ত্রমন্ত্র এসব নিয়ে কিছু ব্যতিক্রম রয়েছে।
এত রকম বিষয় রয়েছে যার সব কিছু আমি গোটা জীবনে জেনে উঠতে পারিনি। খুব করে চেষ্টা করে যেটুকু জানতে পেরেছিলাম তা অতি সামান্য। তারানাথ এমন কথা মাঝে মাঝে বলে। আমি আর কিশোরী বেশ কিছুক্ষণ অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর তারানাথ জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে বলল, বৃষ্টি মনে হয় কমে এসেছে, তোমরা এখনই বেরিয়ে পড়ো, দেরি করলে আবার। এবার বুঝতে পারলাম সত্যিই গল্প শেষ হয়েছে। তাই আমরা আর অপেক্ষা করলাম না। ঘর থেকে বেরিয়ে ছাতা তুলে নিয়ে বাইরে নামতে বুঝতে পারলাম বৃষ্টি এখন অনেকটাই কমেছে। ছাতা মাথায় দিয়ে একবার পেছনের দিকে তাকিয়ে দেখলাম তারানাথ ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি সামনের দিকে পা বাড়িয়ে ট্রাম রাস্তার কাছে এসে পড়লাম। তখনও ট্রাম আসেনি। কিশোরী একটু ইতস্তত করছে দেখে বললাম, এই কি ব্যাপার বলো তো? কিশোরী অন্য মনস্কের মতন জবাব দিল, না, তেমন কিছু নয়। আসলে তারানাথ তো বলল সবই, তবে ঠিক বিশ্বাস হলো না আমার। আমি হা হা করে হেসে উঠলাম। তারপর বললাম, কিশোরী, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। হেই, ওই চলো চলো, ট্রাম এসে পড়েছে।